আসসালামু আলাইকুম। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফের সাবেক ডিজি মামুন খালেদকে গ্রেপ্তারের মাধ্যমে দুইটা কঠিন বার্তা দিয়েছে তারেক রহমান। এই মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন একাগারের খলনায়ক, একাগারের কুশীলব ধরা হয় দুইজনকে, একেবারে অন্যতম। একজন হলেন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ, আরেকজন হলেন এই মাসুদ উদ্দিন চৌধুরী। একাগারের খলনায়ক এই একাগারের কারণে বিএনপি বিশালভাবে রাজনৈতিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই একাগার কারণে শেখ হাসিনা ক্ষমতায় আসতে পেরেছে এবং এসে শেখ হাসিনার দানবীয় আকার ধারণ করছে। শেখ হাসিনার শাসন, শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠছে, স্বৈরাচার হয়ে উঠছে, এরা ছিল তার মূল হোতা। এদের সহযোগিতায় একাগার শুরু করছে। আর মামুন খালেদ ছিলেন এই যে গুম খুনের মাস্টার মাইন্ড ছিলেন এই মামুন খালেদ। মামুন খালেদের সময় প্রথম বাংলাদেশে গুম শুরু হয় এবং আয়নাঘর তৈরি হয়। তার নীল নকশায়, তার পরিকল্পনায় আয়নাঘর তৈরি হয়। ওর সময় আয়নাঘর প্রথম তৈরি হয় এবং ওর সময় প্রথম গুম হন ইলিয়াস আলী। 11 সাল থেকে 13 সাল পর্যন্ত মামুন খালেদ ছিলেন ডিজিএফআই এর ডিজি। ওই সময় 12 সালে গুম হন প্রথম চৌধুরী আলম, বিএনপি নেতা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ছিলেন, পরে ঢাকার উত্তরের সেক্রেটারি ছিলেন মহানগরী। খুব গুরুত্বপূর্ণ নেতা। এবং ইলিয়াস আলী সম্পর্কে তো জানেননি। ইলিয়াস আলী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তারেক জিয়ার খুব বিশ্বস্ত মানুষ ছিলেন, খুব কাছের তারেক জিয়ার। এবং উনি 90-এর গণঅভ্যুত্থানের একজন নেতা, ছাত্র নেতা ইলিয়াস আলী সম্পর্কে যারা জানেন ওনারা বলতে পারবেন, ইলিয়াস আলীর রাজনীতি শুরুই হয়েছে বিএনপির হাত ধরে। একেবারে ছাত্র রাজনীতি থেকে উনি যখন হাই স্কুলে পড়েন তখন উনি ধাপে ধাপে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে উঠে আসছেন। এই যে এই গুম খুন শুরু করছে এই মামুন খালেদ, এই মামুন খালেদ খুব ভয়ঙ্কর মানুষ। ডিজিএফআই এর 5 জন ডিজি পালিয়ে গেছেন যারা শেখ হাসিনার সময় এই ডিজিএফআই ডিজি ছিলেন। শুধু একমাত্র মামুন খালেদ ব্যতিক্রম, ও পালায়নি। ও খুব ধূর্ত এই মামুন খালেদের ব্যাপারে সেনাবাহিনীর ভিতরে অনেক বিতর্ক আছে। সেনাবাহিনীর অনেক অফিসার মামুন খালেদকে পছন্দ করতে না, সেনাবাহিনীর সিনিয়র অনেক অফিসার। যেহেতু শেখ হাসিনার কাছের মানুষ, বিশ্বস্ত মানুষ, ওই জন্য এই মামুন খালেদ ডিজিএফআই ডিজি হয়েছেন, পরে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, সেখান থেকে অবসরে গেছেন এবং শেখ হাসিনার আশীর্বাদে অনেক ব্যবসা বাণিজ্য করেছেন। অবসরে গিয়ে রাষ্ট্রীয় অনেক সম্পদ লুট করেছেন, যেগুলির এখন তদন্ত চলতেছে। 1,500 কোটি টাকার একটা মামলা আছে ওনার বিরুদ্ধে দুর্নীতির, ওগুলিও চলবে। তো দুইটা বার্তা যেটা দিয়েছেন তারেক রহমান, একটা হলো একাগারের কোনো কুশলীলবকে তারেক রহমান ছেড়ে দিবেন না। যারাই একাগারে ঘটিয়েছেন, কারণ একাগারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, তারেক রহমান তাদেরকে কাউকে ছাড়বেন না, বিচারের আওতায় আনবেন, আইনের আওতায় এনে বিচার করবেন। তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখাবেন না। দ্বিতীয় হলো বিএনপির 4,500-এর উপর নেতা কর্মীকে যে গুম করছে, যাদের হদিস আজও পাইনি, এই 4,500 নেতা কর্মীর পাই পাই করে হিসাব নেবে তারেক রহমান। এই গুমের একটার বিচারও বাদ দিবে না তারেক রহমান, সবগুলো হিসাব নেবে এবং এটা বৈধ। মামুন খালেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরীকে দিয়ে শুরু করছে, বাকি যারা আছে সবগুলি ধাপে ধাপে সব ধরা পড়বে এবং যারা বিদেশে পলাতক আছে সেগুলিকেও আনার ব্যবস্থা করবে, এনে বিচার করবে। এবং জনগণও চায় যারা অন্যায় করছে, গত 17 বছর শেখ হাসিনাকে সহযোগিতা করছে গুম খুন ক্রসফায়ারের মাধ্যমে, যে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করলো, এগুলি সাধারণ জনগণ বিচার চায়। সাধারণ জনগণ সকল অন্যায়ের বিচার চায়, সকল অপরাধের বিচার চায়। এবার সে যেই হোক, বিচার করতে হবে। ও যত বড় রথী মহারথী হোক, বিচারের বাহিরে কেউ থাকবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।